শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। চরিত্র ও ঘটনাবিন্যাস শুধুমাত্র শিল্প সৃষ্টির কারণেই নির্মিত। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। FM রেইনবো কোনোভাবেই এটি সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন অলক্ষ্যে। লিখেছেন অভিজিৎ তরফদার। একদিকে স্বনামধন্য নেফ্রোলজিস্ট, অন্যদিকে সুপরিচিত জনপ্রিয় লেখক। বহুমুখী প্রতিভার অধিকারী লেখক অভিজিৎ তরফদার অনুপ্রেরণা পেয়েছিলেন সাহিত্যিক বিমল করের থেকে। ছোট গল্পকার হিসাবে আত্মপ্রকাশ করে 1997 সালে লেখেন প্রথম উপন্যাস মহাজাগতিক। এই উপন্যাস সম্মানিত হয় একাডেমি পুরস্কারে। 50টি গল্পের সংকলন সহ 10টি উপন্যাসের সংকলন এবং বহু জনপ্রিয় গ্রন্থের লেখক অভিজিৎ তরফদার। আজ আমাদের নিবেদন লেখক অভিজিৎ তরফদারের লেখা অলক্ষ্যে। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি। বিভিন্ন চরিত্রে সোমক, সুদীপ্ত, উজ্জ্বল, অর্ণব, রাজীব, কল্পলাল, প্রযুক্তি ও বাসু। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস, অভিজিৎ তরফদারের লেখা অলক্ষ্যে। অসীম মিত্র, বরুণ ঘোষ আর তপন বরাট নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এদিক ওদিক তাকাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল কাউকে খুঁজছেন, কারো আসার কথা ছিল, না পেয়ে আতান্তরে পড়েছেন। বরুণ ঘোষ বহুকাল পুলিশের চাকরি করার সুবাদে অন্য দুজনের অবস্থা কিছুটা আন্দাজ করতে পারলেন। নিজেই এগিয়ে গিয়ে হাতের চিঠিটা বাড়িয়ে দিয়ে বললেন, আপনারও কি আমারই মতো চিঠি পেয়েই আসা হয়েছে? বরুণবাবুকে দেখে দুজনে যেন বেশ আশ্বস্ত হলেন। একে একে পকেট থেকে একই রকম আরো দুখানা চিঠি বেরোল। চিঠির বয়ান মিলিয়ে দেখা গেল হুবহু এক। এবারে বরুণবাবুর দিকে তপনবাবুর প্রশ্ন ধেয়ে এলো, এখন কি করা? কি আবার করা? এত দূর এসে তো ফিরে যাবার কোনো মানেই হয় না। প্ল্যাটফর্মে যখন কেউ অপেক্ষা করছে না, চলুন একবার বাইরে গিয়ে দেখা যাক। সেখানেও কাউকে না পেলে তখন না হয় ভাবা যাবে। বাইরে বেরিয়ে কিন্তু দেখা গেল বরুণবাবুর ধারণাই ঠিক। একটি অল্প বয়সী ছেলে একটা কাগজ মেলে দাঁড়িয়ে রয়েছে। সেখানে লাল কালিতে তিনজনের নামই জলজল করছে। বড় একটা গাড়ির পেছনে তিনজনের মাল ঢুকিয়ে সামনে এসে চালকের আসনে বসতে বসতে ছেলেটি বলল, গরম লাগছে নিশ্চয়ই। সিটের সামনে জলের বোতল আর কোল্ড ড্রিঙ্কসের ক্যান রাখা আছে, ওগুলো আপনাদেরই জন্য। আরও কিছু লাগলে বলবেন। তুমিও কি আকাশগঙ্গা ট্যুরিজমের কর্মী নাকি? আকাশগঙ্গা? না তো, আমার মালিকের তো গাড়ির ব্যবসা, উনিই আমাকে পাঠিয়েছেন। আচ্ছা, তা তোমার মালিকের নাম? প্রবীণ তামাং, দার্জিলিংয়ে থাকেন। ও, আমরাও কি দার্জিলিংয়ে যাচ্ছি? না না, মিরিক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় পাহাড়ের ওপর যে নতুন কটেজটা হয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। আসার পথে ট্রেনের এসি বিকল হয়ে গেল। গলদঘর্ম অবস্থা। ভেবেছিলাম কলকাতার গরম থেকে কটা দিন আরামে পাহাড়ের কোলে কাটিয়ে আসব। আরম্ভটা যে ভালো হয়েছে এমন তো বলা যাবে না। কোল্ড ড্রিঙ্কসের ক্যানে চুমুক দিতে দিতে বরুণবাবু অন্য দুজনের হাত থেকে চিঠিগুলো নিয়ে পাশে ফেলে দেখলেন এক বয়ান। আমরা একটি ট্যুরিজম সংস্থা, প্রমোশনের জন্য মাঝে মাঝে সমাজের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে আসি। এবারে আপনি মনোনীত হয়েছেন, আর সক্ষেত্রে আপনার অসামান্য অবদানই এই নির্বাচনের কারণ। আগামী শুক্রবার 22শে মে দার্জিলিং মেলের AC 2 কামরায় আপনার জন্য একটি বার্থ রিজার্ভ করা হয়েছে। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পিকআপের বন্দোবস্ত থাকবে। ফেরার টিকিট এখানে পৌঁছলে
দিয়ে দেওয়া হবে, একবার ঘুরে যান, ভালো লাগবে। ইংরেজিতে টাইপ করা চিঠি, চিঠির নিচে সইও হুবহু এক, হিজবিজি। কি নাম সঠিক বোঝা যায় না, তবে টিকিটটা জেনুইন, পেয়েই চেক করে নিয়েছিলেন। সবকিছু যাচাই করার সময় অবশ্য ছিল না, কারণ চিঠিটা কুরিয়ারে পৌঁছেছিল বুধবার বিকেলে। বাইরে যথেষ্ট গরম, গাড়ির মধ্যে এসি চালু করে দিয়েছে পিন্টু। এতক্ষণে ড্রাইভারের নাম জানা হয়ে গিয়েছে। গরম হাওয়া আস্তে আস্তে বেরিয়ে ভেতরটা ঠান্ডা করছে। হঠাৎ আমাদেরই ডাকলো কেন বলুন তো? তপনবাবুর কথায় মুখ ফিরিয়ে তাকালেন দুজনে। বরুণবাবুই উত্তর দিলেন, কারণ আপনাদের কথার একটা গুরুত্ব আছে। ফিরে গিয়ে যখন অভিজ্ঞতার বর্ণনা দেবেন, যারা শুনবে তারাও উৎসাহিত হয়ে আকাশগঙ্গার সঙ্গে যোগাযোগ করবে, আর সেটাই ওদের লাভ। হ্যাঁ, বুঝলাম। নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি। শোনা যায় ম্যানেজমেন্টের ভালো ভালো ছাত্র নাকি এইসব প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে। তাদেরই কারো মাথা থেকে বেরিয়েছে নিশ্চয়ই। এতক্ষণ চুপ করেছিলেন অসীম মিত্র, এবারে মুখ খুললেন। আমার ভাইরা ভাই দিল্লিতে থাকে, ওরাও সস্ত্রীক এরকম একটা সুযোগ পেয়ে কিছুদিন আগেই মুসৌরি থেকে ঘুরে এলো, একেবারে নামমাত্র খরচে। ফোনে সব শুনে আমার শালিকা সঞ্চয়িতা তো সঙ্গে সঙ্গেই বলল, ওমা তাই? না না, এতটুকু চিন্তা করবেন না জামাইবাবু, টিকিট যখন পাঠিয়ে দিয়েছে চলে যান। শিলিগুড়ি ছাড়িয়ে যেখান থেকে রাস্তাটা পাহাড়ের দিকে বাঁক নিয়েছে, তার কাছাকাছি গাড়ি দাঁড় করালো পিন্টু। বলল, খিদে পেয়ে গেছে নিশ্চয়ই। এখানে একটা দোকানে না ভালো পুরি আর হালুয়া বানায়, নিয়ে আসি? আর্মি ক্যান্টনমেন্ট ছাড়িয়ে গাড়ি জঙ্গল ছাড়িয়ে পাহাড়ের পথ ধরল। গরমও কমতে লাগলো একটু একটু করে। একটু পরেই ফেলে আসা পথ পাহাড়ের হাঁটুর নিচে ছবির মতো জেগে রইল। পাহাড়, গাছপালা, ওপরে আকাশ, নিচে উপত্যকা। কিন্তু একই দৃশ্য কিছুক্ষণ দেখার পর ক্লান্তি চলে আসে, চোখের পাতা বন্ধ হয়ে আসে। রাত্রি জাগরণ, ক্লান্তি সবকিছু মিলিয়ে তিনজনই যখন ঘুমের আশ্রয়ে গাড়ি হঠাৎই বাঁক নিয়ে পিচ রাস্তা ছেড়ে ওপরে উঠতে শুরু করল। এবারে রাস্তা তার কৌলিন্য ত্যাগ করে পাথর সর্বস্ব কঙ্কালের চেহারা নিয়েছে। এবড়ো খেবড়ো রাস্তার প্রতিটা বাঁক দুরূহ ও দুর্গম। গো গো আওয়াজ করতে করতে গাড়িটা চড়াইয়ে উঠতে থাকে। শরীরের পুরনো কলকবজাগুলো পিন্টুর হাতে সঁপে দিয়ে তিনজনে অপেক্ষা করতে লাগলেন কতক্ষণে গন্তব্যে পৌঁছানো যায়। অবশেষে পিন্টু গাড়ি থামালো। বোঝা গেল তারপর আর কোথাও যাবার নেই। গাড়ির দরজা খুলতে খুলতে পিন্টু বলল, নেমে পড়ুন স্যারেরা, পৌঁছে গেছি। আমি লাগেজটা নামাচ্ছি। পিন্টু যতক্ষণে ডিকি থেকে মালগুলো নামাচ্ছে ততক্ষণে তিনজনে হাত পা ছাড়াতে চাতালের উপর দু চার কদম হেঁটে নিলেন। তিন দিকে উঁচু পাহাড়, একদিকে গভীর খাদ। খাদের কিনারা ধরেই পিন্টুর বাহন এতখানি উঁচুতে পাহাড়ের শিখরে এনে ফেলেছে তাদের। সামনে শান্তভাবে প্রতীক্ষা করছে একটি পাহাড়ি কটেজ। লাল টালির ছাদ ফুঁড়ে উঠেছে ফায়ারপ্লেসের চিমনি, যার মাথায় সিলুয়েট হয়ে টাঙানো রয়েছে আস্ত একটা নীল আকাশ। অসীমবাবু মুগ্ধ বিস্ময়ে দেখছিলেন। অপূর্ব, অসাধারণ। তাঁরই মনের কথা, কিন্তু বললেন অন্য কেউ। মুখ ঘুরিয়ে অসীম দেখলেন বরুণবাবু আরেকটি দ্রষ্টব্যের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তপন বরাট ততক্ষণে বরুণবাবুর পাশে গিয়ে দাঁড়িয়েছেন। জিজ্ঞেস করলেন, অপূর্ব কেন বলছেন? ঘাসের লনে দাঁড়ানো গাড়িটার বনেটে হাত বুলোতে বুলোতে বরুণ ঘোষ জবাব দিলেন, 1968 মডেলের লাক্সারি গাড়ি। এই জিনিস আর দেখা যায় না। এর স্পেয়ার পার্ট এখন মহার্ঘ। কোম্পানির অফিসে অর্ডার দিয়ে আনাতে হয়। তেল খায় একেবারে হাতির মতো, কিন্তু এই গাড়ির জাতই আলাদা। পিন্টু দুজনের দিকে কাগজ আর পেন বাড়িয়ে দিয়ে বলল, একটা সই করতে হবে স্যার। সই? সই কেন? ওই আমি যে পৌঁছে দিয়ে গেলাম তার কাগজ মালিককে গিয়ে দিতে হবে। এখনই কেন? নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সই করলেই তো হবে।
কিন্তু আমি তো চলে যাব স্যার। তার মানে? মানে আমাকে বলা হয়েছে আপনাদের ড্রপ করে ফিরে যেতে। কি আশ্চর্য! আর ফেরা? আপনাদের ফেরা কবে? ঠিক বলতে পারবো না, কাল নইলে পরশু। ও চিন্তা করবেন না, মালিক ঠিকই গাড়ি পাঠিয়ে দেবে। তুমিই আসবে? ও হতে পারে, আবার অন্য গাড়ি অন্য ড্রাইভারও আসতে পারে। তপন বরাট সই করে দিলেন, কিছু টাকাও দিলেন বকশিস। সেলাম করে গাড়ি ঘুরিয়ে পিন্টু চলে গেল। হঠাৎই একটা ঠান্ডা হাওয়া পাহাড়ের চূড়া থেকে নেমে পাক খেয়ে তিনজনকে একলা রেখে যেমন এসেছিল তেমনি বরফের দেশে উড়ে গেল। সামনে কটেজ, মনে হচ্ছে দরজাটাও আধ খোলা। বরুণবাবু আঙুল দিয়ে সামনে দেখালেন, চলুন ভেতরে যাওয়া যাক। হোটেলে ঢুকলে কি দেখে মানুষ? একপাশে রিসেপশন, সেখানে হাস্যমুখে অভ্যর্থনা করেন হোটেল কর্মী। ঘরের চাবি বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ানো কর্মচারীটিকে অনুরোধ করেন ঘর অবধি পৌঁছে দিয়ে আসতে। এখানে তাদের জন্য যে অভ্যর্থনা অপেক্ষা করছিল তা একেবারেই অন্যরকম। দরজা ঠেলে ভেতরে ঢোকে কাউকেই দেখতে পাওয়া গেল না। একপাশে রিসেপশন ডেস্ক, কিন্তু কোনো রিসেপশনিস্ট নেই। বদলে টেবিলের ওপর পেপার ওয়েট চাপা দেওয়া একটা টাইপ করা চিঠি, উপরে তিনজনেরই নাম লেখা। অসীমবাবু হাতে নিয়ে পড়া শুরু করলেন। ওয়েলকাম টু কটেজ বৈতরণী। আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আগে নিজের নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন। ডান দিকে ঘুরলেই পরপর 3টে ঘর, প্রত্যেক ঘরে অ্যাটাচড বাথ। বাথরুমে পরিষ্কার তোয়ালে, সাবান, টুথব্রাশ, শেভিং কিট রাখা আছে। স্নান টান সেরে চলে আসুন ডাইনিং রুমে। টেবিলে লাঞ্চ সার্ভ করা আছে। রিল্যাক্স অ্যান্ড এনজয়। আচ্ছা, কেউ কি আমাদের সঙ্গে মশকরা করছে বরুণবাবু? সেটা বুঝতে তো বেশি দেরি হওয়ার কথা নয়। চলুন তো যে যার ঘরে ঢুকে পড়ি, দেখা যাক কেমন রাজস্বিক অভ্যর্থনা আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আধ ঘন্টা পর খাওয়ার ঘরে তিনজন যখন মিলিত হলেন, বিস্ময়ের অভিঘাতে তিনজনেরই মুখে কথা ফুটতে বিলম্ব হল। বরুণবাবুই প্রথম মুখ খুললেন। তা কেমন মনে হলো ব্যবস্থাটা তপনবাবু? অসাধারণ, ভাবাই যায় না। বিছানার চাদর থেকে বাথরুমের টয়লেটারিজ, এক কথায় এ ক্লাস। টাওয়েলগুলো দেখেছেন? মনে হয় এক্ষুনি কিনে এনে কেউ সাজিয়ে রেখেছে। চলুন না হয় এবার দেখা যাক খাবার টেবিলে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ঢাকনা তুলতে তুলতে বরুণ ঘোষ বললেন, আরে বাপরে বাপ, সত্যি ইলাহি ব্যবস্থা। স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স, বাবা! কেউ যেন অনেক পরিকল্পনার পর একটা একটা পদ রান্না করে সাজিয়ে রেখেছে। এক্সেলেন্ট। অসীম শেষ পাতে চকলেট পুডিংটা চামচ দিয়ে কাটতে কাটতে বললেন, ডায়াবেটিস ধরা পড়ার পর এসব তো তুলেই রেখেছিলাম, একদিন খেলে কোনো দোষ হবে না, কি বলে না? খাওয়া শেষে মুখ হাত ধুয়ে বাইরে গিয়ে বসলেন তিনজনে। এক জায়গায় 3খানা গার্ডেন চেয়ার তাঁদের জন্যই কেউ যেন সাজিয়ে রেখেছিল। পেছনে পাহাড়ের ওপারে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত গেলেই দ্রুত অন্ধকার নামবে, আর তখনই বরফ ঢাকা পাহাড়ের মাথা থেকে ছুটে আসবে কনকনে ঠান্ডা হাওয়া। তপন কথা শুরু করলেন, কি মনে হচ্ছে বরুণবাবু, কেউ কি মশকরা করছে? তা মনে হচ্ছে না। যেই ডেকে এনে থাকুক সে অত্যন্ত সিরিয়াস। 3 জন 50 মানুষকে ডেকে এনে বিপদে ফেলার কোনো ইচ্ছেই তার নেই, বরং প্রত্যেকের সুবিধে অসুবিধের প্রতি তার যে পরিমাণ নজর, তার জন্য মানুষটাকে 100 দিতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। একটা জিনিস কিন্তু আমার খটকা লাগছে। অসীম মিত্রর দিকে দুজনে ঘুরে তাকালেন। কি জিনিস? খাবার ঘরে একটাই টেবিল, সেখানে পরিপাটি লাঞ্চের আয়োজন। আমরা খেয়ে উঠে এলাম, ইঁটো বাসন কোসন উচ্ছিষ্ট যেমনকে তেমন পড়ে রইল। রাতের খাবার, তার কি ব্যবস্থা? মনে হয় সন্ধ্যের মুখে কেউ না কেউ আসবে।
টেবিল পরিষ্কার করে রাতের খাবারের ব্যবস্থা করবে। হঠাৎই সূর্য ডুবে গেল, পাখির কলকাকলি স্তিমিত হয়ে এলো। ঠান্ডা হাওয়ায় কটেজের কাঠের দরজা ক্যাঁচ ক্যাঁচ করে খুলতে আর বন্ধ হতে লাগলো। জ্যাকেটের চিনটা গলা অব্দি টেনে দিয়ে তপন বরাট বললেন, চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক রাত্রির কটেজ আরো কি বিস্ময় নিয়ে অপেক্ষা করছে। ভেতরে ঢুকে পায়ে পায়ে সেইখানে এসে পৌঁছলেন যেখানে একটু আগেই দুপুরের খাওয়া শেষ করেছেন। না, টেবিলে থালা বাসন উচ্ছিষ্ট একইভাবে পড়ে রয়েছে। পরিষ্কার করবে এমন কাউকে তো দেখা যাচ্ছে না। ঘরটা যথেষ্ট বড়, ড্রয়িং কাম ডাইনিং রুম। খাবার টেবিলের দিকে না তাকিয়েও ড্রয়িং রুমে এগিয়ে যাওয়া যায়। একটা নিচু সেন্টার টেবিলের 3 পাশে সোফা, সেখানেই বসে একে অপরের দিকে দৃষ্টি বিছিয়ে দিলেন 3 অতিথি। উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হলো না। হঠাৎই গম গম করে উঠল একটি স্বর। আশা করি আতিথেয়তায় আপনারা পরিতৃপ্ত। চমকে উঠেছিলেন 3 জনেই। কে কে কথা বলছে? কোথা থেকে ভেসে আসছে এই স্বর? আচ্ছা, এই স্বরের মালিক কি আমাদের দেখতে পাচ্ছে? প্রথমে ধাতস্থ হলেন বরুণ ঘোষ, অন্য দুজনকে আশ্বস্ত করলেন। সিসিটিভি, তার মানে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট আড়াল থেকে ক্লোজড সার্কিট টিভিতে কেউ নজর রাখছে। সেখান থেকেই কথা বলছে সেই মানুষ। এই ঘরেই ছোট কোনো মাইক্রোফোন আছে? না না, সিসিটিভির ক্যামেরা, মাইক্রোফোন আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু অদৃশ্য সেই ব্যক্তি আমাদের সঙ্গে কিন্তু অলক্ষ্য থেকে কথা চালিয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। উঠে দাঁড়িয়ে বললেন অসীম মিত্র। এ কি অসভ্যতা! আদর করে ডেকে নিয়ে আর কি হচ্ছে? চলুন, দেখুন, আপনারা যদি না যেতে চান আমি এখান থেকে চলে যাব, এখনই যাব। আবার অন্তরিক্ষ থেকে সেই স্বর ভেসে এলো। উত্তেজিত হচ্ছেন কেন মিস্টার মিত্র? এ পর্যন্ত আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি দেখতে পেয়েছেন? থাকা, খাওয়া, নিয়ে আসা, কোনো জায়গায় এতটুকু অসুবিধা হয়েছে আপনাদের? কথা দিচ্ছি বাকি রাতটুকুতেও আমাদের সম্বন্ধে ধারণা বদলে যায় এমন কোনো কিছুই করা হবে না। বাকি দুজন অসীমবাবুকে টেনে বসিয়ে দিলেন। বরুণবাবু বললেন, কি পাগলামো করছেন? বাইরে অন্ধকার, পাহাড়ে সন্ধ্যার পরে গভীর রাত, এখন বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া এটা তো সত্যি, এ অবধি আমাদের কোনো অসুবিধেই হয়নি। গুড, বুদ্ধিমানের মতো কথা। এইবারে আপনাদের একটু কষ্ট দেব। সন্ধ্যার কফিটা নিজেদেরই বানিয়ে নিতে হবে, আমি অবশ্য গাইড করব। অলক্ষ্য কণ্ঠস্বরের দিকে তাকিয়ে বরুণ ঘোষ বললেন, ঠিক আছে, কফি তৈরি করার অভ্যেস আছে আমার। বলুন কোথায় কি রাখা আছে? আপনাদের ঠিক পিছনেই দেখুন একটা কাবার্ড রয়েছে। ভেতরে ইলেকট্রিক হিটার, কফি, চিনি, দুধ। হিটারে প্লাগটা লাগিয়ে সুইচ অন করুন। জল গরম হলে দুধ, চিনি, কফি মিশিয়ে নিন। 3টে কফি মাগও উপর করে রাখা আছে দেখুন। পাশে একটা কৌটোয় কুকিজও রয়েছে, মনে হয় অসুবিধা হবে না। বরুণবাবু উঠে জল গরম করে কাপে ঢেলে চিনি, কফি মিশিয়ে কৌটো থেকে বিস্কুট বের করে অন্য দুজনের হাতে দিয়ে সোফায় পা ছড়িয়ে বসতে বসতে অলক্ষ্যের মানুষটির উদ্দেশ্যে বললেন, থ্যাংক ইউ। বলছিলাম না, ধন্যবাদ না দিয়ে পারবেন না। বাইরে হঠাৎই গুড়গুড় করে আওয়াজ হলো। কফি থেকে মুখ সরিয়ে অসীম মিত্র বললেন, কিসের আওয়াজ? মনে হয় মেঘের গর্জন। মেঘ? একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল। হ্যাঁ, এদিকে সন্ধ্যের আশেপাশে হঠাৎ হঠাৎ মেঘ করে বৃষ্টি শুরু হয়, সঙ্গে পাহাড়ি ঝড়। ভালোই হয়েছে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করিনি। অলক্ষ্যের কণ্ঠস্বর এবার বলে উঠল, আসুন এবার একটু গল্প করা যাক। গল্প?
চোখে না দেখলে কি চুটিয়ে আড্ডা মারা যায়? সামনে আসুন না, সত্যিকারের আড্ডা মারা যাবে তাহলে। ভালো বলেছেন, কিন্তু অন্ধকারের আড়াল তো কত মানুষকেই লোকচক্ষুর বাইরে রেখে দেয়। আইনের হাত থেকে, শাসনের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে কতজনই তো দিব্যি ঘুরে বেড়ায়। সমাজ তার টিকিও স্পর্শ করতে পারে না, ঠিক কি না? আচ্ছা, কে বলুন তো আপনি যাত্রা দলের বিবেকের মতো কথা বলছেন, অথচ নিজেকে সকলের সামনে আনবার সাহসটুকু পর্যন্ত আপনার নেই। সাহস? ভালো বলেছেন আপনি, ঠিকই বলেছেন। আপনাদের মতো সাহস আমার নেই, ছিল না। সেই কারণেই এতদিন আপনাদের মুখোমুখি হতে পারিনি, কিন্তু অপেক্ষা করেছি। জানতাম সুযোগ একদিন আসবেই। হেয়ালি ছাড়ুন তো মশাই, যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেলুন। হঠাৎ বাইরে বিকট শব্দে বজ্রপাত হলো। কটেজের কাঠের দরজা জানালাগুলো থরথর করে কেঁপে উঠল। তিনজনে আওয়াজের তীব্রতায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। অলক্ষের কণ্ঠস্বর আবার বলতে শুরু করল। ঠিক বলেছেন ডক্টর বরাট, যা যা বলবার আছে তাড়াতাড়ি বলে না ফেললে হয়তো বলা হয়েই উঠবে না। আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তরা মজুমদার বলে কাউকে মনে পড়ে? এই নাম জীবনে আমরা প্রথম শুনলাম। বরুণবাবুর মুখের কথা কেড়ে নিয়ে কণ্ঠস্বর বলে উঠল। একজন পুলিশ অফিসার হয়ে এমন কাঁচা কাজ করে ফেললেন বরুণবাবু। তিনজনের প্রশ্নের জবাব একাই, কাজটা কি ঠিক হলো? বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। জানলার কাঁচে বিদ্যুতের আলো ঠিকরে ঠিকরে উঠছে, সঙ্গে আওয়াজ। বৃষ্টিও শুরু হলো বোধহয়। কিছুক্ষণ চুপ করে থেকে অলক্ষের স্বর আবার শুরু করল। মিস্টার মিত্র, আপনাকে দিয়েই শুরু করা যাক। উত্তরা আপনার আন্ডারেই থিসিস করত, বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী। আপনিও ছিলেন একজন দিকপাল অধ্যাপক। আপনার সঙ্গে ও যখন যোগাযোগ করল, আপনি ওকে নির্বাচন করতে দ্বিধা করেননি। দেখুন, উত্তরা অত্যন্ত সিনসিয়ার ওয়ার্কার ছিল। ওর কাজে, ওর ব্যবহারে আমরা সকলেই খুশি ছিলাম। এক্স্যাক্টলি, ও কখনো ফাঁকি দেয়নি, একটি দিনের জন্য অকারণে ছুটি নেয়নি। কনফারেন্সে আপনি যেসব পেপার প্রেজেন্ট করতেন, সেগুলো লেখা, পাওয়ার পয়েন্টে প্রিপেয়ার করা, সব তো উত্তরাই করে দিত, ঠিক কি না? একদম ঠিক। তাহলে ওর থিসিসের কমপ্লিশন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছিল কেন? 5 বছর পার হয়ে 6 বছরেও যখন ও আপনার পেছনে ঘুরে বেড়াচ্ছিল, আপনিও পিছলে পিছলে সরে যাচ্ছিলেন। কেন একটার পর একটা ছুতো তুলে আপনি থিসিসে সই করতে আপত্তি করছিলেন অধ্যাপক মিত্র? অত ভালো কাজ ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশড হওয়ার মতো মান। আমি চাইব না একদম নিখুঁতভাবে সেটা যাতে লেখা হয়। সরি অসীমবাবু, আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। আপনার কি মনে আছে লখনৌ কনফারেন্সে উত্তরা পেপার পড়ার পর ঠিক কি ঘটেছিল? অসীমবাবুকে জবাব দেওয়ার জন্য কিছুক্ষণ সময় দিয়ে অলক্ষ বলতে শুরু করল। উত্তরার প্রেজেন্টেশন হাইলি অ্যাকনলেজড হয়েছিল। অনেকেই পোস্ট ডক করার জন্য ওকে আমন্ত্রণও জানাচ্ছিলেন, কিন্তু ডক্টরেট হলে তবে না পোস্ট ডক। ও সরাসরি আপনার কাছে জানতে চেয়েছিল ওর ভবিষ্যৎ। আপনি জবাব না দিয়ে গাড়ি ঘুরিয়ে শটান চলে গিয়েছিলেন হোটেলের ঘরে। উত্তরাকে স্তম্ভিত করে এমন প্রস্তাব দিয়েছিলেন যা ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। এই থিসিসের যাবতীয় ক্রেডিট অথর আপনি হতে চেয়েছিলেন। উত্তরা মানতে পারেনি, ভয় দেখিয়েছিলেন ক্যারিয়ার শেষ করে দেওয়ার। নিজের জীবনের সবচেয়ে বড় কাজ চোখের সামনে চুরি হয়ে যাওয়া মেনে নিতে পারেনি উত্তরা। মাথা নিচু করে সোফায় বসেছিলেন অসীম মিত্র, নিরুত্তর। কিছুক্ষণ চুপ করে থেকে আবার যখন অলক্ষ বলতে শুরু করল, সেই দৃঢ়তা আর যেন কণ্ঠস্বরে নেই। উত্তরা বুঝে গিয়েছিল পোস্ট ডক দূরের কথা, ডক্টরেটও তার ইহজীবনে করা হয়ে উঠবে না। নতুন করে গাইড বদল করে রেজিস্ট্রেশন রিনিউ করে থিসিসের কাজে ঝাঁপানো আর সম্ভব নয়। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল উত্তরার।
নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল উত্তরা। শেষ কথাগুলো বাইরে ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাতের আওয়াজে ভালো করে শোনাই গেল না। আচ্ছা ডক্টর বরাট, আপনার কাছে তো উত্তরা সবই বলেছিল। ইচ্ছে করলে সেগুলো তো আপনি তদন্তের সময় প্রকাশও করতে পারতেন, করলেন না কেন? কিছুই বলেনি উত্তরা। 90% বার্ন নিয়ে উত্তরা ভর্তি হয়েছিল। ওই অবস্থায় কেউ কিছু বলার পরিস্থিতিতে থাকে না। যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার জন্য ওকে হাই ডোজে ঘুম পাড়ানোর ওষুধ দেওয়া হয়েছিল। 3টে দিন মাত্র বেঁচেছিল উত্তরা। কোনো ডাইং ডিক্লারেশনও দিয়ে যেতে পারেনি। মিথ্যে কথা! ও সমস্তই বলেছিল আপনার কাছে। শুধু তাই নয়, যাতে ওর বক্তব্য আপনি পুলিশকে জানান সেটা অনুরোধ করেছিল। আপনি কোনো কথাই রাখেননি। এমনকি ওকে বাঁচানোর জন্য যে আপনি ঠিকমতো চেষ্টা করেছিলেন তাও আমার বিশ্বাস হয় না। এটা আমি মানতে পারলাম না। 90% বার্নে কেউ বাঁচে না, উত্তরাও বাঁচেনি। তাহলে বাকিটা আপনি মেনে নিচ্ছেন তো ডক্টর বরাট? সাক্ষী ছিল যে মেয়েটা, যে উত্তরার পাশে সারাদিন থাকতো, অ্যাটেন্ডেন্ট, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, সুধা রানী মণ্ডল। ওর কাছ থেকেই পরে আমি সমস্ত জানতে পেরেছিলাম। আরও একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই, অসীম মিত্র আর আপনারা দুজনে ছিলেন ইলোরা ইনস্টিটিউশনে সহপাঠী। সেখানেই শেষ নয়, আপনার একমাত্র মেয়ে চয়নিকা আর অধ্যাপক মিত্রর ছেলে সুবীরের বিয়ের সমস্ত আয়োজন তখন সম্পূর্ণ। আপনার পক্ষে অসীমের বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য দেওয়া ছিল অসম্ভব। ঝড় ক্রমশ তীব্র হচ্ছে। প্রবল আক্রোশে প্রকৃতি যেন কটেজের প্রতিটা কড়ি বর্গা উপড়ে ফেলতে চাইছে। আজই যেন প্রলয়ের শেষ রাত। পৃথিবীর ধ্বংস অনিবার্য। সেই সুধাকেও আপনি সরিয়ে দিলেন বরুণবাবু। বাজে কথা, পুরোপুরি বাজে কথা। সুধা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। হ্যাঁ, সেইভাবেই ঘটনাটা দেখানো হয়েছিল। আমি যেদিন খুঁজতে খুঁজতে সুধার কাছে যাই, সোনারপুরে ওর ছোট ঘরটায় বসে উত্তরার শেষ দিনগুলোর কথা জানতে পারি, তার 3 দিন পরেই ওর ক্ষতবিক্ষত দেহ রেল লাইনের ধারে পাওয়া যায়। অ্যাক্সিডেন্ট। এইভাবেই পুলিশ সাজায়, কারণ উত্তরার ঘটনার তদন্তে যে পুলিশ অফিসার ছিলেন তার নাম বরুণ ঘোষ। তাঁরই নির্দেশে সুধারানী মণ্ডলের মার্ডার কেসটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখিয়ে ফাইল ক্লোজ করে দেওয়া হয়। কি আবোল তাবোল বকছেন? প্রমাণ করতে পারবেন? না, পারবো না। এতখানি নিপুণতার সঙ্গে সেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় যে কোথাও কোনো প্রমাণ থাকে না। সুধারানী মণ্ডল নামক ব্যক্তিটি পৃথিবী থেকে মুছে যাবার সঙ্গে সঙ্গে উত্তরা হত্যাকাণ্ডের শেষ প্রমাণটিও বিলুপ্ত হয়ে যায়। দেখুন, যে কোনো ইনভেস্টিগেশনে যার ওপর সব থেকে জোর দেওয়া হয় তা হলো মোটিভ। কোথাকার কোন আয়ান অ্যাটেন্ডেন্ট তাকে পৃথিবী থেকে সরাবার জন্য এত কাঠখড় পোড়াতে যাব কেন আমি? যাবেন, তার কারণ সেই সময় আপনার মাথার উপর ভিজিলেন্স এনকোয়ারির খাঁড়া ঝুলছিল। ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, যার চালু নাম DA, সেই কেসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলেন আপনি। সল্টলেকে ফ্ল্যাট, বারুইপুরে বাগানবাড়ি, ছুটি কাটাতে মলদ্বীপ, উইকেন্ড হলেই 5 স্টার হোটেলে পার্টি, এসব কি সাধারণ সরকারি চাকুরের পক্ষে সম্ভব? প্রশ্নটা অনেকদিন থেকেই উঠছিল। বিভাগীয় তদন্তে আপনার বিরুদ্ধে দোষ প্রমাণও হয়ে গিয়েছিল, শুধু শাস্তি ঘোষণাটা বাকি ছিল। আর ঠিক সেই সময় উত্তরার কেসটা আপনার হাতে এসে গেল, তাই না? উত্তরার কেসটার সঙ্গে আমার বিরুদ্ধে এনকোয়ারির যোগসূত্রটা একেবারেই দাঁড়াচ্ছে না মিস্টার ইনভিসিল। আমি সাহায্য করছি। আপনার ফাইলটায় শেষ সই যার হাতে হবার কথা, হারাধন চট্টোপাধ্যায়, গণ্যমান্য আধিকারিক, তার একমাত্র মেয়ে সুরভি তখন ডক্টর বরাটের আন্ডারেই ভর্তি। ভাতের ফ্যান পুড়ে সুরভির মুখের এক পাশ পুড়ে গিয়েছিল। কসমেটিক সার্জারি করে সুরভির আগের চেহারা ফিরিয়ে দেবার নিশ্চয়তা দিয়েছিলেন ডক্টর বরাট। হারাধন জানতেন বরাট বাগাড়ম্বর করার মানুষ নন,
তাঁর আদরের মেয়ে সুরভিকে যে ডক্টর বরাট সারিয়ে তুলবেনি সে ব্যাপারে 100% নিশ্চিত ছিলেন দুঁদে অফিসার হারাধন চট্টোপাধ্যায়। কি ঠিকঠাক বলছি তো? দেখা গেল বরুণ ঘোষের চওড়া কাঁধ যেন ভেতরে ঢুকে এসেছে, মাথাটা ঝুঁকে পড়েছে সামনে। গ্লাস থেকে ঢকঢক করে খানিকটা জল গলায় ঢেলে আত্মবিশ্বাস ফিরে পাবার চেষ্টা করছেন। বরুণ বাবু, আপনি ভালো করেই জানেন এর প্রতিটা অক্ষর সত্য, আপনার আর কিছু বলবার নেই। অসীম মিত্রকে নিয়ে আপনি ডক্টর বরাটের ফ্ল্যাটে গেলেন, অনেক রাত অবধি স্কচের বোতল সাজিয়ে আলোচনা হলো, আপনিই বোঝাতে সমর্থ হলেন যে এছাড়া আর রাস্তা নেই। ডক্টর বরাট সুরভিকে ওটিতে শুইয়ে হারাধন চট্টোপাধ্যায়কে সার্জেন্টস রুমে ডেকে নিলেন। সন্তানের পিতামাত্রই জানেন কি অসহায় অবস্থা তখন হারাধন চট্টোপাধ্যায়ের। জীবনের একমাত্র অপরাধটি করতে সম্মত হলেন হারাধন। ওটি শেষ হবার আগেই অফিসে ফেরত গিয়ে বরুণ ঘোষের ফাইলটি নিয়ে ফিরে এলেন। অলক্ষের কণ্ঠস্বর আরো একবার বজ্রপাত, ঝড় অথবা বিষণ্ণতার আড়ালে অস্পষ্ট হয়ে গেল। কয়েক মুহূর্ত, তারপরেই গর্জে উঠল সে অন্তরালের কণ্ঠ। নিখোঁজ ছক! হারাধন তার মেয়েকে ফিরে পেলেন। বরুণ ফিরে পেলেন তার ফাইল, যা কয়েক মিনিটের মধ্যে লাইটারের আগুনে ছাই হয়ে গেল। অসীম মিত্র নিটোল সম্মানের সৌধে আঁচড়টুকুও পড়ল না। তপন বরাট প্লাস্টিক সার্জন হিসেবে নতুন নতুন উচ্চতায় আরোহণ করতে লাগলেন। হারিয়ে গেল সুধা নামের একটি অকিঞ্চিতকর প্রাণ, মুছে গেল উত্তরার যাবতীয় স্বপ্ন। কড়কড় করে বজ্রপাত হলো, থরথর করে কেঁপে উঠল পাহাড়ি কটেজ। 3 পুরনো বন্ধু অসীম মিত্র, বরুণ ঘোষ আর তপন বরাট একে অপরকে আঁকড়ে ধরে প্রার্থনা করতে লাগলেন এই প্রলয়ের রাত যেন দ্রুত ফুরিয়ে যায়। অলক্ষর কণ্ঠস্বর এখন অনেক শান্ত। তখন থেকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে থেকেছি। প্রফেসর মিত্রর স্ত্রী যখন ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি নিতে বারবার হাসপাতালে যেতে হয়েছে, অসীমবাবুর মুখের দিকে তাকিয়ে বোঝবার চেষ্টা করেছি মানুষটা কি অনুতপ্ত। বরুণ ঘোষের স্ত্রীও যখন ছেড়ে চলে গেছেন, বরুণবাবুকে দেখেছি আর ভেবেছি এখনো কি মানুষটা নিজের ভুল বুঝতে পারবে না। হুইল চেয়ারে বসিয়ে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে নিয়ে ডক্টর বরাট যখন সামনের পার্কে ঘুরে বেড়াতেন, তপনবাবুর মুখের রেখাতেও মনুষ্যত্বের শেষ চিহ্নটুকু খুঁজে নিতে আপ্রাণ চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমার সমস্ত প্রয়াস বারবার যেখানে গিয়ে পৌঁছেছে তা হল ব্যর্থতা, ব্যর্থতা আর ব্যর্থতা। এতক্ষণে বরুণ ঘোষ অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন, তাঁর কণ্ঠের তেজও ফিরে এসেছে। আপনার অনেক জ্ঞানের বাণী তো শোনা হলো। এবার আমাদের দুটো প্রশ্নের ঠিক ঠিক জবাব দিন তো। 1 নম্বর, আপনার পরিচয়। কে আপনি? আপনি কে? উত্তরার সঙ্গে আপনার কি সম্পর্ক? আর দ্বিতীয় প্রশ্ন, এইভাবে ফাঁদ পেতে আমাদের 3 জনকে এক জায়গায় নিয়ে আসার উদ্দেশ্যটা কি? কি চান আপনি? কিছুক্ষণ স্তব্ধতা। কে আমি? উত্তরা আমার কে হয়, কি আসে যায় তাতে বলুন তো? আমি উত্তরার সহপাঠী হতে পারি, বন্ধু হতে পারি, প্রেমিক হতে পারি, কোনো নিকটাত্মীয়, এমনকি বাবাও হতে পারি, কিন্তু সত্যি কি তাতে কিছু যায় আসে? উত্তরা নামের একটি কৃতি ছাত্রীর স্বপ্ন, তার থিসিসের আশা যেদিন শেষ হয়ে গিয়েছিল, তার মৃত্যু তো সেদিনই ঘটে গিয়েছিল। তার আক্ষরিক মৃত্যুর দিনটি তো ক্যালেন্ডারের একটি বিন্দু। একইভাবে সুধা, সেও তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন, তারও তো বাঁচার অধিকার ছিল। 3টি বিষময় মস্তিষ্কের সিদ্ধান্তে তাকেও হঠাৎ পৃথিবী থেকে চলে যেতে হলো।
কেউ জানতেও পারল না তার কি অপরাধ। অলক্ষের স্বরের শেষটুকু হাহাকারের মতো শোনালো। বাইরের দিগন্তে যে বৃষ্টি এলো, জানলার শাসিতে প্রবল বৃষ্টির স্রোতে চরাচর মুছে যেতে লাগলো। তাহলে আপনারা তিনজন, অসীম মিত্র, বরুণ ঘোষ আর তপন বরাট, আপনারাই বিচার করুন আপনাদের কি শাস্তি হওয়া উচিত। পৃথিবীর কোনো বিচারালয়ে কোনো সর্বোচ্চ ন্যায়াধীশ আপনাদের শাস্তি দিতে পারবেন না, কারণ কোনো প্রমাণ নেই। কিন্তু অপরাধ করবেন, দুটো নিরপরাধ মানুষের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দেবেন, সংগঠিত হত্যাকাণ্ড ঘটাবেন, আর আপনাদের শাস্তি হবে না, তা কি কখনো হতে পারে? না। কে শাস্তি দেবেন? আপনি? হ্যাঁ, আমি দেব মিস্টার ঘোষ। একটু আগেই আপনারা কফি খেয়েছেন। আপনি কফি তৈরি করে বাকি দুজনকে খাইয়েছেন আর নিজেও খেয়েছেন। সর্বগন্ধা গাছের নাম শুনেছেন? বৈজ্ঞানিক নাম রাউলফিনা সার্পেন্টাইনা। সেই গাছের নির্যাস থেকে একটি ওষুধ তৈরি হয় যার নাম রেসারপেন, যা অল্প মাত্রায় প্রয়োগ করে মানুষের রক্তচাপ কমানো হয়। সেই নির্যাসই অনেক বেশি মাত্রায় রক্তে মিশলে রক্তচাপ কমতে থাকে, কমতে 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 এমন পর্যায়ে পৌঁছে যায় যে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, ব্রেন ডেথ। তারপর একে একে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ থামিয়ে দেয়, মানে মৃত্যু। সহজ সরল অনাড়ম্বর মৃত্যু। আপনাদের কফিতে সেই ওষুধই আমি অত্যন্ত বেশি মাত্রায় মিশিয়ে দিয়েছি, আর ওষুধ তার কাজ করা শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাত পা অসাড় হয়ে যাবে, কথা জড়িয়ে যাবে, শ্বাস প্রক্রিয়া এবং হৃৎপিণ্ডের গতি স্তিমিত হয়ে আসবে। তিন বন্ধু পাশাপাশি বসে একে অপরের মৃত্যুর দৃশ্য উপভোগ করতে করতে জীবনকে স্মরণ করবেন। না না না! চিৎকার করে উঠে দাঁড়ালেন বরুণ ঘোষ। বিকট শব্দে খুব কাছে কোথাও বজ্রপাত হলো। ঘরের আলো নিভে গেল, থেমে গেল অন্তরাল থেকে ভেসে আসা কণ্ঠস্বর। কি হবে, কি হবে এবার? এইভাবে বসে বসে আমরা কি মৃত্যুর প্রতীক্ষা করব? আচ্ছা ডক্টর বরাট, ওই যে কি সব বলল, ব্লাড প্রেশারের ওষুধ না কি যেন, কথাগুলো সত্যি? ওই নামের একটা প্রেশারের ওষুধ সত্যি আগে ব্যবহার হতো, আজকালও খুঁজলে হয়তো বাজারে পাওয়া যাবে। তার মানে কথাগুলো সত্যি না মিথ্যে পরিষ্কার বোঝা গেল না। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছিলেন না। নিঃশ্বাস প্রশ্বাস নড়াচড়ায় শুধু বোঝা যাচ্ছিল বরুণ ঘোষের পাশে অসীম মিত্র আর তাঁর পাশে তপন বরাট বসে আছেন। মাঝে মাঝে বাইরে বিদ্যুৎ চমকে উঠছিল। তার আলোয় তিনটে মানুষের ফ্যাকাশে মুখ একবার করে আলোকিত হয়েই আবার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল। কিছুক্ষণ পর বরুণ ঘোষ বলে উঠলেন, একটাই বাঁচোয়া অন্ধকারের আড়াল থেকে ভয় দেখানো বন্ধ হয়েছে। তাছাড়া আমার নিশ্চিত বিশ্বাস ক্লোজড সার্কিট টিভিতে ওই মানুষটি আমাদের প্রতিটি মুভমেন্টের ওপর নজর রাখছিল। পাওয়ার চলে যাওয়ায় সেটাও আর সম্ভব হচ্ছে না। তাতে কি বা এলো গেল? ওর কথাগুলো যদি সত্যি হয় তাহলে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। কে বলেছে? বলুন, কি করার আছে আমাদের? এখান থেকে চলে যাবার একটা চেষ্টা তো করা যেতেই পারে। বরুণ ঘোষের কথায় দুজনে চমকে উঠলেন। চলে যাওয়া এই ঝড় জল দুর্যোগের মধ্যে? অফকোর্স, রাস্তা ছেড়ে পাহাড়ি পথে আমরা যখন ওপরে উঠলাম, এবড়ো খেবড়ো পথ,
খুবই খারাপ অবস্থা রাস্তার, কিন্তু দূরত্ব মোটেও বেশি নয়। কিলোমিটারের হিসেব করলে বড়জোর 3 থেকে 4 কিলোমিটার হবে। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। বিদ্যুতের আলোয় রাস্তা দেখে আমরা যদি নিচে নেমে যেতে পারি, বড় রাস্তা দিয়ে মাল বোঝাই লরি যাচ্ছে একের পর এক। হাত দেখালে থামবে না। বিশেষত আমাদের জামা কাপড়, চেহারা, ছবি এসব দেখে মনে হয় না। কি দরকার হতো ঝক্কি ঝামেলায় গিয়ে? কোনো রকমে বাকি রাতটুকু কাটাতে পারলে। অর্ধেক রাত তো পার হয়েই গেছে। সকাল হলেই লোকজনের দেখা পাওয়া যাবে, আমাদেরও আর কোনো চিন্তা থাকবে না। অসীম মিত্র পা ছড়িয়ে সোফায় গা এলিয়ে দিলেন। রাতটা কাটবে বলছেন? তপন বরাট সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন। আমার তো তাই মনে হয়। শুধু শুধু ভয় দেখানোর জন্যেই ওই সব বলছিল। ভয় দেখানোর জন্য এত আয়োজন? এসি 2 টায়ারের টিকিট, গাড়ির বন্দোবস্ত, পাহাড়ি কটেজ, খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা, সিসিটিভি। তাছাড়া যে এত কিছু করেছে সে কি জানতো আজ এরকম দুর্যোগ নামবে? তাছাড়া রেজার পিনের কথাগুলো কিন্তু 100% সত্যি। তপন বরাটের কথা শেষ হয়ে যাবার পর কিছুক্ষণ স্তব্ধতা। অবশেষে বরুণ ঘোষ মুখ খুললেন। আমি একটা রিস্ক নিতে চাই, ক্যালকুলেটেড রিস্ক। যদি সত্যি আমাদের কফিতে বিষ মেশানো থাকে, মৃত্যুর সম্ভাবনা 100 ভাগ। কাল সকালে অথবা আরও পরে কেউ না কেউ এসে আমাদের মৃতদেহ আবিষ্কার করবে। যদি আমরা পাহাড়ি রাস্তায় নিচে নামবার চেষ্টা করি, বড়জোর ঘণ্টাখানেক লাগবে বড় রাস্তায় পৌঁছতে। হাত দেখিয়ে গাড়ি থামিয়ে কাছাকাছি হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছতে ধরে নিচ্ছি আরও 1 ঘন্টা। 2 ঘন্টা যদি বেঁচে থাকতে পারি, আমরা কিন্তু বেঁচে গেলাম। আপনাদের মধ্যে কেউ কি সঙ্গে আসতে চান? ডক্টর বরাট উঠে দাঁড়ালেন। এই মৃত্যুপুরীতে আর আমি 1 মুহূর্ত থাকতে চাই না। চলুন, কোথায় যেতে হবে? যেতে গিয়েও বরুণ ঘোষ ঘুরে দাঁড়ালেন। প্রফেসর মিত্র, আপনি কি সিদ্ধান্ত নিলেন? একা সারা রাত এইখানে? এক যাত্রায় পৃথক ফল হয়ে কি লাভ বলুন তো? 3 জনে কটেজের বাইরে আসতেই পাহাড়ি ঝড় 3টে শরীরের উপর আছড়ে পড়ল। হাওয়ার বেগ এত প্রবল, মনে হচ্ছে পাহাড়ের ওপর থেকে ছিটকে খাদের গভীরে ফেলে দেবে। সঙ্গে বৃষ্টি। বৃষ্টির তোড়ে 2 ফুট দূরত্বের জিনিসও ভালো করে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বজ্রপাত। আর বিদ্যুতের আলোয় পাহাড় ও বনানীর সমাহিত ধারা স্নানে যেন ছন্দ পতন হচ্ছে। বরুণ হাত বাড়িয়ে দিলেন। অসীমবাবু, তপনবাবু, আমার 2 হাত শক্ত করে ধরুন। সাবধানে সাবধানে মেপে মেপে পা ফেলুন। একজনের পা পিছলে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা চাই। মনে রাখবেন, এই যাত্রায় হয় আমরা 3 জনেই বেঁচে ফিরব, নইলে থাক সে কথা। কটেজের বাইরে অল্প একটু সিমেন্ট বাঁধানো চাতাল, তারপরেই ঘাসের লন। রাস্তা যেখানে গেটের নিচে বাঁক নিয়েছে সেই অবধি গিয়ে দাঁড়িয়ে পড়লেন বরুণ। কি হলো? কি হলো? অন্য 2 জন একসঙ্গে জানতে চাইলেন। দেখতে পেয়েছেন কেমন কেমন স্থিরভাবে জিনিসটা দাঁড়িয়ে রয়েছে? ও কি কিছু বলতে চাইছে? বরুণ ঘোষের দৃষ্টি লক্ষ্য করে 2 জনে তাকিয়ে দেখলেন ওই লাক্সারি গাড়িটা লনের ওপর দাঁড়িয়ে এক মনে ভিজে চলেছে। কি পাগলামি করছেন? চলুন হাঁটতে শুরু করা যাক। হাঁটতে তো হবেই, কিন্তু তার আগে একবার দেখে যাব না? কোনোভাবে ওই যন্ত্রটাকে যদি চালু করা যায়, তাহলে আর রাস্তায় নেমে হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাতে হবে না। এটাতে চড়েই শটান কোনো হাসপাতালে পৌঁছে যাওয়া যাবে। বরুণ ঘোষের হাত ধরে অসীম মিত্র আর তপন বরাট ভিজে লনের ওপর দিয়ে ব্যালেন্স করে দৌড়ে গাড়িটার কাছে যখন পৌঁছলেন, 3 জনে হাঁপাচ্ছেন। বরুণ ঘোষ পরম স্নেহে গাড়ির বনেটে হাত বুলোতে বুলোতে বলতে লাগলেন, হোয়াট আ বিউটি! হ্যাঁ, এই গাড়ি এককালে আমি চালিয়েছি, জানেন? বহরমপুরে যখন পোস্টিং ছিল।
বরুণবাবু, আপনি আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? তাড়াতাড়ি দেখুন গাড়িটা চালানো যায় কিনা, দেখুন দেখুন। সামনের দরজা খুলেই চমকে উঠলেন বরুণ ঘোষ। আশ্চর্য! কি হলো? বরুণবাবুর বাড়ানো তর্জনী যেদিকে নির্দেশ করছিল সেদিকে তাকিয়ে বাকি দুজনও চমকে উঠলেন। তপনবাবু বলে উঠলেন, চাবি? গাড়িতে নিশ্চয়ই মাঝে মাঝে স্টার্ট দেওয়া হয়। যেই দিক শেষবার স্টার্ট দিয়ে সে চাবি খুলে নিতে ভুলে গেছে। অসীমবাবু, তপনবাবু, ভগবান আমাদের রক্ষা করেছেন। উঠে পড়ুন, আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করা নয়, চলুন। বরুণ ঘোষ স্টিয়ারিং এ, পাশে অসীম মিত্র, পিছনের সিটে তপন বরাট বসতে না বসতেই গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। হেডলাইটের তীব্র আলোয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল পাহাড়ের অন্ধকার। গাড়িটা লন পার হয়ে রাস্তায় উঠল, তারপর একটা চক্কর কেটে খড়খড়ে পাহাড়ি রাস্তা ধরল। যেতে যেতে মুখ ফিরিয়ে মিত্র এবং বরাট ফেলে আসা কটেজটাকে দেখলেন। অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে চলেছে বাড়িটা। একটা স্বস্তির নিঃশ্বাস দুজনের বুক থেকে বেরিয়ে ঝোড়ো বাতাসে মিশে গেল। ঝড় কি ক্রমশ স্তিমিত হয়ে আসছে? বৃষ্টির জোরও কি কমতির দিকে? নিচে অনেক দূরে বড় রাস্তায় গাড়ির আলো পাক খেতে খেতে পাহাড় বেষ্টন করে এগিয়ে যাচ্ছে। মৃত্যু থেকে জীবন আর কয়েকটা মিনিট, বড় জোর ঘন্টার অপেক্ষা। হঠাৎই গাড়ি বড় একটা বাঁক নিল, আর তারপরেই বরুণ ঘোষ চিৎকার করে উঠলেন, হেডলাইটের আলোয় দেখা গেল একটা গাছ ভেঙে রাস্তার অর্ধেক আটকে আড়াআড়ি পড়ে আছে। রাস্তার যে পাশটা খোলা তার নিচেই গভীর খাদ, কিন্তু যেটুকু খোলা সেখান দিয়ে গাড়ি যাওয়া সম্ভব। আরে কি করছেন? ব্রেক কষুন! বরুণ ঘোষের হাতের নখ স্টিয়ারিং এ চেপে বসেছে, কপাল বেয়ে দরদর করে নেমে আসছে ঘামের ধারা। কি হলো মিস্টার ঘোষ? ব্রেক কষুন, দাঁড় করান। ব্রেক ব্রেক এই গাড়িতে ব্রেক বলে কিছু নেই। কোনো ব্রেকই কাজ করছে না তো, ব্রেক কাজ করছে না। পড়ে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা খেয়ে গাড়িটা বাঁদিকে কাত হলো, তারপর গভীর খাদের উদ্দেশ্যে ডানা মেলে উড়ে গেল। কেসটা ক্রাইম মিটিংয়ে একদম শেষে রাখা ছিল। খুবই সেন্সিটিভ কেস। সমাজের তিনজন প্রতিষ্ঠিত মানুষের ওই রকম অকস্মাৎ মৃত্যু, তাও দুর্ঘটনায়, কেউ যেন মেনে নিতে পারছিল না। মিডিয়া অনেকদিন অবধি হইচই করেছিল। আজ ইনভেস্টিগেটিং অফিসার অনিরুদ্ধ চৌধুরী তার তদন্তের সামারি জানাবেন। সমস্ত অ্যাঙ্গেল এক্সপ্লোর করা হয়েছে স্যার। কেন তিনজন বিভিন্ন পেশার মানুষ, একজন অধ্যাপক, একজন চিকিৎসক এবং একজন পুলিশ অফিসার একত্র হলেন জানা যায়নি। হতে পারে তারা একে অপরের প্রিয় বন্ধু, ছুটি কাটাতে গিয়েছিলেন, কিন্তু বাকি অনেক কিছুই হিসেবে মিলছে না। তারা তিনজনই কলকাতা থেকে দার্জিলিং মেলের এসি 2 টায়ার কম্পার্টমেন্টে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলেন। ট্রেনের টিকিট কাটা হয়েছিল ক্যাশে। যে গাড়িটিতে তারা স্টেশন থেকে কটেজ অবধি গিয়েছিলেন তার ড্রাইভার নামিয়ে দিয়েই ফিরে আসে। যে এজেন্সির গাড়ি, তারাও অ্যাডভান্স পেমেন্ট পেয়ে গেছে, তাও ক্যাশ। কটেজের মালিক, সেও কটেজ ভাড়া দিয়েছে এক রাত্রির জন্যই, তার পেমেন্টও হয়েছে ক্যাশেই, অ্যাডভান্সড পেমেন্ট। কেউই টাকা দিতে কে এসেছিলেন সেই ব্যাপারে কোনো কংক্রিট ইনফরমেশন দিতে পারেনি। অনিরুদ্ধ থামলেন। প্রশ্ন এলো সুপিরিয়র অফিসারের থেকে, ফরেন্সিক রিপোর্ট, ভিসেরা? স্যার, কটেজে খাওয়া দাওয়া করেছিলেন তিনজন, উচ্ছিষ্ট পড়েছিল, খাবারের প্লেট, কাপ ডিশ, সব জায়গা থেকেই ফরেন্সিক টেস্টের জন্য স্যাম্পল পাঠানো হয়েছিল, আর গতকালই ভিসেরা রিপোর্টে এসে গেছে। এনি এভিডেন্স অফ পয়জনিং? না স্যার, কোথাও কোনো বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়নি। একটা বিষয় কি জানো তো অনিরুদ্ধ, বরুণ ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে উপযুক্ত প্রমাণের অভাবে ক্লিনচিট পেলেও ভিজিলেন্স এনকোয়ারিতে ধরা ঠিক পড়তই। আর এটা তো ডিপার্টমেন্টের কারো অজানা নয় যে শাস্তি ওকে আজ না হয় কাল ঠিক পেতেই হতো।
ও হচ্ছে যাকে বলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ব্ল্যাক শিপ। এরকম এক একজন একটা পেশাতে থাকলেই না সে পেশার যাবতীয় মান সম্মান গৌরব সব জলাঞ্জলি যায়। কত অফিসারের নিষ্ঠা ত্যাগ কর্তব্যপরায়ণতা মুহূর্তেই শেষ হয়ে যায় এই একজন লোভী স্বার্থান্বেষী মানুষের অপরাধের কারণে। মারা গেছে ঠিকই, না হলেও জেলই হতো। যাই হোক, ফাইল ক্লোজের প্রসেস স্টার্ট করে দাও। মাথা নেড়ে নিজের সুপিরিয়র অফিসারকে স্যালুট করে ফাইল হাতে বেরিয়ে গেলেন অনিরুদ্ধ চৌধুরী। ওয়ান-7 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন অলক্ষ্যে। লিখেছেন অভিজিৎ তরফদার। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি, বরুণের ভূমিকায় সোমক, তপন উজ্জ্বল, অসীম সুদীপ্ত, পিন্টু অর্ণব, ইন্সপেক্টর অনিরুদ্ধ রাজীব, সুপিরিয়র অফিসার কল্পলাল, শালিকা প্রযুক্তি এবং অপরিচিত কণ্ঠস্বরের ভূমিকায় বাসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।